প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস সম্ভবত গত মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় সেমিস্টারে আপনাদের সঙ্গে আমার প্রথম ক্লাস। আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় সেমিস্টারে 2টি কম্পালসারি বিষয় আছে। তার একটি বিষয় হচ্ছে শিক্ষায় গবেষণা। আমি আজকে আপনাদের সঙ্গে এই শিক্ষা গবেষণা বিষয়ের ইউনিট 5 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই পাঠের শুরুতে আমরা সবাই মিলে কিছু ছবি দেখব এবং এই ছবিগুলো দেখে আমরা আজকে আমাদের পাঠের শিরোনামটা কি হতে পারে সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ছবিগুলো দেখি। এই ছবিটি কি দেখা যাচ্ছে? এখানে একটা কলাম চার্ট, এখানে বিভিন্ন তথ্যপাত্র, ঠিক আরো একটি কলাম চার্ট, এখানে একটি পাই চার্ট। এই চার্টগুলোতে আমরা কি দেখছি? এই চার্টগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন তথ্য উপাত্ত এখানে প্রদর্শন করা হয়েছে। তাহলে বিভিন্ন তথ্য উপাত্তের বিষয়টাই আমরা এই চার্টগুলোতে সাধারণত দেখে থাকি। আমরা আরো 2-1টা ছবি দেখি। এখানে আমরা 2টা ছবি দেখছি। ছবিগুলো কিসের ছবিগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষার ছবি। এই যে পাবলিক পরীক্ষার ছবিগুলো আমরা দেখছি, এখানে এই যে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মূলত এই পরীক্ষাটি, তাই তো? তাহলে এখানে এই মূল্যায়নের সবচেয়ে প্রধান মাধ্যমটা কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। এখানে যে তাদেরকে মূল্যায়ন করা হয়, সেই মূল্যায়নের অন্যতম মাপকাঠি হচ্ছে প্রশ্নমালার মাধ্যমে, তাই তো? তাহলে আপনারা এই যে আগের ছবিগুলো দেখলেন, বিভিন্ন তথ্যপাত্রের প্রদর্শন, এই ছবিগুলো দেখলেন মূল্যায়নের ব্যবস্থা। তাহলে শিক্ষা গবেষণায় আজকে আমাদের আলোচনার বিষয়টি কি হতে পারে আপনাদের মনে হয়? হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রশ্নমালা। অর্থাৎ এই যে গবেষণার ক্ষেত্রে তথ্য উপাত্ত সংগ্রহের অন্যতম কৌশল হচ্ছে প্রশ্নমালা। সেই প্রশ্নমালা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন এই যে আজকের আলোচনা থেকে আমরা সামগ্রিকভাবে কি শিখব, কি জানবো, সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এই পাঠ শেষে আমরা তথ্য সংগ্রহ কৌশল হিসেবে প্রশ্নমালা কি তা বলতে পারবো, বিভিন্ন প্রকার প্রশ্নমালার ধারণা ব্যাখ্যা করতে পারবো, প্রশ্নমালা তৈরির নীতিমালা বর্ণনা করতে পারবো এবং গবেষণার জন্য একটা প্রশ্নমালার কাঠামো আমরা নিশ্চয় তৈরি করতে পারবো আজকের এই আলোচনা থেকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। তাহলে যেহেতু আমাদের আজকের আলোচনা হচ্ছে প্রশ্নমালা, সুতরাং আজকে এই প্রশ্নমালাটা কি সেটা একটু আমরা জানার চেষ্টা করি। আপনারা নিজেও জানেন, তারপরে আমরা আজকে আমাদের সবার ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করি। প্রশ্নমালা, এই যে আমি যে কথাগুলো বলছিলাম, গবেষণার প্রাণ হলো উপাত্ত অর্থাৎ ডেটা। এই উপাত্ত সংগ্রহ বিশ্লেষণের দ্বারাই গবেষণার ফাইন্ডিংস, সুপারিশ, উপসংহার তৈরি করা হয়ে থাকে। আর এই উপাত্ত সংগ্রহের প্রধান হাতিয়ার হলো প্রশ্নমালায়। কথাটা আমি কিন্তু শিরোনামের সময় বলেছিলাম। গবেষণার শিরোনামের আলোকে উদ্দেশ্য নির্ধারণ করে বিষয় অনুযায়ী প্রশ্নমালা তৈরি করা হয়।
অর্থাৎ আমরা যখন গবেষণা করব, সেই গবেষণার একটা শিরোনাম যেটা হবে তার উদ্দেশ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমার গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালা তৈরি করতে হবে। আমরা আরো একটু দেখি। প্রশ্নমালা শব্দবন্ধটি ইংরেজি কোশ্চেনিয়ার এর পরিভাষা। কোশ্চেনিয়ার মানে প্রশ্নমালা। শিক্ষা বিজ্ঞানী বোগার্ডাস বলেছেন, এ কোশ্চেনিয়ার ইজ এ লিস্ট অফ কোশ্চেন্স সেন্ট টু এ মেম্বার অফ পারসনস সেন্ট টু এ নাম্বার অফ পারসন ফর দেম টু অ্যান্সার। অর্থাৎ প্রশ্নমালা হচ্ছে কতিপয় প্রশ্নের তালিকা যেগুলোর উত্তর দেওয়ার জন্য কতিপয় ব্যক্তির নিকট প্রেরণ করা হয়। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে কোশ্চেনিয়ার হচ্ছে এক সেট প্রশ্ন, যে প্রশ্ন একজন যে প্রশ্নের মাধ্যমে অন্য ব্যক্তির কাছ থেকে আমার গবেষণার জন্য তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করা হয়। তাহলে গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালা বা কোশ্চেনিয়ারটা কি সে সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, যে কোশ্চেনিয়ার হচ্ছে একগুচ্ছ প্রশ্নের সমষ্টি। ঠিক আছে না? ওকে, এখন এই প্রশ্নমালা বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তেমনি ভাবে গবেষণার জন্য বিভিন্ন ধরনের প্রশ্নমালা ব্যবহার হয়ে থাকে। আমরা সেই গবেষণার জন্য প্রশ্নমালার বিভিন্ন ধরন বা প্রকারভেদ সেগুলো একটু জানার চেষ্টা করি। শিক্ষা গবেষক বি.এন. ঘোষ প্রশ্নের প্রকৃতির উপর ভিত্তি করে প্রশ্নমালাকে 4 ভাগে ভাগ করেছেন। মানে প্রশ্নের প্রকৃতি মানে স্ট্রাকচারের উপরে ভিত্তি করে 4 প্রকারের প্রশ্ন। প্রথমটি হচ্ছে ওপেন ইন্ডেড বা খোলা প্রশ্নমালা, দ্বিতীয়টি হচ্ছে ক্লোজ ইন্ডেড বা আবদ্ধ প্রশ্নমালা, তৃতীয় হচ্ছে মিক্সড কোশ্চেন বা মিশ্র কোশ্চেনমালা, 4 হচ্ছে পিক্টোরিয়াল বা সচিত্র প্রশ্নমালা। তাহলে বি.এন. ঘোষের মতামতে প্রশ্নের প্রকৃতির উপর ভিত্তি করে অর্থাৎ স্ট্রাকচারের উপর ভিত্তি করে প্রশ্নকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উন্মুক্ত বা খোলা প্রশ্নমালা, 2 হচ্ছে আবদ্ধ প্রশ্নমালা, 3 হচ্ছে মিশ্র প্রশ্নমালা, 4 হচ্ছে সচিত্র প্রশ্নমালা। এখন এই যে প্রশ্নমালা সম্পর্কে আমরা আমাদের আরেকটা ধারণা নেই, উন্মুক্ত বা খোলা প্রশ্নমালা। এই উন্মুক্ত বা খোলা প্রশ্নমালাটা কি নিশ্চয় আপনারা এই শব্দ দেখেই বুঝতে পারছেন। উন্মুক্ত বা খোলা প্রশ্নমালা হচ্ছে যে প্রশ্নের শেষে কোনো উত্তর থাকে না। সেই প্রশ্নের শেষে খালি জায়গা রেখে দেওয়া হয় এবং সেই খালি জায়গাটাতে উত্তরদাতা তার পছন্দ মাফিক সে স্বাধীনভাবে সেখানে উত্তর প্রদান করতে পারে। এখানে উত্তরদাতার উত্তর প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা থাকে এবং এই ধরনের প্রশ্ন তথ্য বিশ্লেষণের সময় বেশি লাগে। অর্থাৎ উন্মুক্ত প্রশ্নমালায় যিনি উত্তরদাতা তিনি তার স্বাধীনতা ভোগ করেন, তার মনের মতো করে তিনি সেখানে উত্তর দিতে পারেন। এই ধরনের উত্তরের ক্ষেত্রে একটি সমস্যা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই সমস্ত তথ্য সংগ্রহ করে যখন বিশ্লেষণ করা হয় তখন এই উন্মুক্ত বা খোলা প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করতে একটু বেশি সময় লাগে। তার থেকে আর কিছু অন্য কোনো অসুবিধা নাই। এই উন্মুক্ত প্রশ্নমালা খোলা প্রশ্নমালার একটা মডেল আমরা দেখি। যেমন দেখি কর্মসহায়ক গবেষণা কোর্সটির টার্ম পেপার সম্পাদন করতে কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন। নিচেই দেখেন ফাঁকা জায়গা আছে। আমরা কারোর কাছ থেকে এ সম্পর্কে মতামত নিতে হলে যিনি উত্তর প্রদান করবেন তার এখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে এবং তার মতো করে তিনি উত্তর দিতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে খোলা প্রশ্নমালার মাধ্যমে সাধারণত উত্তরদাতার একটা স্বাধীনতা থাকে, তিনি তার মতো করে উত্তর প্রদান করতে পারেন এবং
প্রশ্নের শেষে কোনো উত্তর দেওয়া থাকে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আবদ্ধ প্রশ্নমালা। আবদ্ধ প্রশ্নমালাটা কি? আবদ্ধ প্রশ্নমালা হচ্ছে একটি প্রশ্নের পাশাপাশি কিছু উত্তর দেওয়া থাকে এবং যিনি উত্তরদাতা তিনি সেই উত্তরগুলো থেকে এক বা একাধিক উত্তর নির্বাচন করতে পারেন। এখানে যিনি উত্তরদাতা তিনার আসলে উত্তর প্রদানের ক্ষেত্রে এই স্বাধীনতা থাকে না। যে উত্তরগুলো নির্দিষ্ট থাকে তার ভিতর থেকেই তাকে সঠিক উত্তরটি নির্বাচন করে নিতে হয়। আমরা একটা স্ট্রাকচার দেখি। এই যে একটা স্ট্রাকচার দেখলাম, যেমন কর্মশালার গবেষণা কোর্সের সীমাবদ্ধতা সমূহ চিহ্নিত করুন। নিচেই উত্তর দেওয়া আছে, এটা দীর্ঘমেয়াদী, প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষকের অভাব, আয়তনে অনেক বড়, উপকরণের সর্বতা। এখান থেকে যিনি উত্তরদাতা তিনি এক বা একাধিক প্রশ্ন উত্তর এখান থেকে তিনি নির্বাচন করতে পারবেন এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ধরনের প্রশ্নপত্রে সাধারণত যেটি সেটা হচ্ছে স্বাধীন মতামতের সুযোগ থাকে না। তাহলে আবদ্ধ প্রশ্নমালাটা কি? আবদ্ধ প্রশ্নমালা হচ্ছে যে প্রশ্নের শেষে কিছু উত্তর দেওয়া থাকে এবং উত্তরদাতাকে ওই প্রশ্নের ভিতর থেকেই তার উত্তর নির্বাচন করতে হয়। ঠিক আছে, এখন আমরা আরেকটি প্রশ্নমালার কথা বলেছিলাম, সেটা হচ্ছে মিশ্র প্রশ্নমালা। মিশ্র প্রশ্নমালাটা কি? মিশ্র প্রশ্নমালাটা হচ্ছে যে প্রশ্নের পরে কিছু উত্তর থাকে এবং কিছু বিষয়ে উত্তর দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে উত্তরদাতা যে উত্তর দেওয়া থাকে তার বাইরেও তার মতামতটা এখানে প্রতিফলন ঘটানোর সুযোগ থাকে এবং এ ধরনের প্রশ্নের উত্তরের শেষে খালি জায়গা থাকে, যে জায়গাটিতে উত্তরদাতা তার নিজে যেটিকে সঠিক উত্তর মনে করেন সেটিকে নতুনভাবে এখানে লিখতে পারেন। তাহলে আমরা মিশ্র প্রশ্নমালা যেটা দেখলাম, যে কিছু উত্তর থাকবে এবং উত্তরের বাইরেও উত্তরদাতা তার পছন্দের মতামত ব্যক্ত করার সুযোগ এখানে আছে। আমরা সেই ধরনের একটা প্রশ্ন দেখি, যেমন আপনার পেশা কি? এখানে দেখেন শিক্ষকতা, ব্যবসা, কৃষিকাজ, অন্যান্য উল্লেখ করুন। মানে এই তিনটি না হলেও এর বাইরেও যদি অন্য কোনো পেশার মানুষ তিনি হন, তিনি তার সেই পেশাটি এখানে উল্লেখ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের মিশ্র প্রশ্নমালা, অর্থাৎ নির্দিষ্ট প্রশ্নে উত্তরের বাইরেও তার অন্য কোনো উত্তর সঠিক মনে হলে সেটাও এখানে লেখার সুযোগ থাকবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সচিত্র প্রশ্নমালা। এই সচিত্র প্রশ্নমালাটা মূলত আবদ্ধ প্রশ্নমালার মতোই, তবে আবদ্ধ প্রশ্নমালায় আমরা যেটা দেখলাম যে আবদ্ধ প্রশ্নমালা বিভিন্ন শব্দের মাধ্যমে প্রশ্ন করা হয় এবং উত্তর নেওয়া হয়। আর সচিত্র প্রশ্নমালা এখানে হচ্ছে বিভিন্ন চিত্রের মাধ্যমে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর এখানে নেওয়া হয়, অর্থাৎ চিত্রের মাধ্যমে প্রশ্নের উত্তর গ্রহণ করা হয়। এটি হচ্ছে সচিত্র প্রশ্নমালা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কয় ধরনের প্রশ্নের বিষয়ে আজকে আলাপ করলাম? 4 ধরনের। একটা হচ্ছে উন্মুক্ত প্রশ্নমালা, আরেকটি হচ্ছে আবদ্ধ প্রশ্নমালা, আরেকটি মিশ্র প্রশ্নমালা এবং আরেকটি সচিত্র প্রশ্নমালা। শিক্ষার্থী বন্ধুরা, উপাত্ত সংগ্রহ উপায়ে ভিত্তি করে আবার প্রশ্নমালা 5 প্রকার। আমরা আগে বলেছি যে স্ট্রাকচারালের দিক থেকে আমরা 4 প্রকার প্রশ্নমালা দেখেছি, আর এবার বলেছি উপাত্ত সংগ্রহ উপায়, অর্থাৎ আমি কিভাবে এই তথ্যপত্র সংগ্রহ করব তার উপরে ভিত্তি করে আবার 5 ধরনের প্রশ্নমালা দেখতে পাই। সেটা কি? নিজে সংগ্রহ করা প্রশ্নমালা, অর্থাৎ নিজে সরাসরি উপস্থিত হয়ে কোনো তথ্য সংগ্রহ করা, সেটা হচ্ছে নিজে সংগ্রহ করা। মুখোমুখি সাক্ষাৎকার, অর্থাৎ ফেস টু ফেস
অর্থাৎ একজনের সঙ্গে যিনি সাক্ষাৎ প্রদান করবে তার সঙ্গে সরাসরি বসে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা, তার জন্য এক ধরনের প্রশ্নমালা। টেলিফোনের মাধ্যমে, অর্থাৎ আমরা টেলিফোনের মাধ্যমে যদি আরেকজনের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তথ্য সংগ্রহ করি সেটা। তারপরে হচ্ছে কম্পিউটার সহায়তা, ওয়েব ভিত্তিক। আমরা এখন কম্পিউটার এবং বিভিন্ন ওয়েবসাইটের থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র সংগ্রহ করতে পারি। ইমেইল আদান প্রদানের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যপত্র, গবেষণার তথ্যপত্র সংগ্রহ করে থাকি। এবং এই এক একটি, যেমন নিজে সংগ্রহ করা, মুখোমুখি সাক্ষাৎকার, টেলিফোন, কম্পিউটার সহায়তা, ইমেল ইত্যাদির মাধ্যমে যখন আমরা তথ্য সংগ্রহ করব তখন তার জন্য কিন্তু এক এক ধরনের প্রশ্নমালা আমাদের তৈরি করতে হবে এবং এই বিষয়গুলো মাথায় রেখে তার উপরে ভিত্তি করে আমাদের প্রশ্নমালা তৈরি করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপাত্ত সংজ্ঞার উপরের উপর ভিত্তি করে কয় ধরনের প্রশ্নমালা দেখলাম? 5 ধরনের প্রশ্নমালা। নিজে সরাসরি তথ্য সংগ্রহ করার জন্য এক ধরনের প্রশ্ন, মুখোমুখি সাক্ষাৎকারের জন্য এক ধরনের প্রশ্ন, টেলিফোনের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য এক ধরনের প্রশ্নমালা, কম্পিউটার সাথে ওয়েবসাইটের মাধ্যমে থেকে তথ্য সংগ্রহের এক ধরনের প্রশ্নমালা এবং ইমেইল আদান প্রদানের মাধ্যমে এক ধরনের প্রশ্নমালা। ঠিক আছে, এখন এই যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নমালা এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করলাম, যদি এই প্রশ্নমালা প্রণয়নের কিছু নীতিমালা আছে। আপনারা জানেন যে গবেষণার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং সেগুলো বিশ্লেষণ করা এবং সেখান থেকে সঠিকটি বের করে আনাই কিন্তু গবেষণার মূল লক্ষ্য। আর এই যে তথ্যপত্র আমাদের সংগ্রহ করতে হবে, সেই তথ্যপত্র সংগ্রহের অনেকগুলো কৌশল আছে। তার ভিতরে অন্যতম প্রধান কৌশল হচ্ছে প্রশ্নমালা। সুতরাং এই প্রশ্নমালা যদি আমরা সঠিকভাবে প্রণয়ন করতে না পারি তাহলে আমরা সঠিকভাবে তথ্যটা আমরা পাইতে আমাদের গবেষণার ক্ষেত্রে এক সমস্যা হবে এবং সঠিক তথ্য যদি না পাই আমরা একদম ফাইন্ডিংসে, অর্থাৎ আমাদের ফাইনাল রেজাল্টের দিকে যেতে আমাদের খুবই বেগ পেতে হবে। এই জন্য এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে, প্রশ্নমালা প্রণয়নের ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু নীতিমালার বিষয় দেখে থাকি, আলোচনা করতে পারি। প্রশ্নমালা প্রণয়নের জন্য আমাদের সাধারণত 3টি অংশ থাকে। একটি অংশ হচ্ছে শিরোনাম, অর্থাৎ আমরা যে গবেষণা করব সেই গবেষণার শিরোনামটি থাকতে হবে। আর একটি হচ্ছে সাধারণ পরিচিতিমূলক অংশ, অর্থাৎ এই অংশটিতে যিনি উত্তরদাতা হবেন তিনার পরিচয়টা থাকতে হবে। এরকম একটা অংশ থাকবে যেখানে তিনি তার পরিচয় লিপিবদ্ধ করবেন। আরেকটি হচ্ছে অনুসন্ধানীয় বিষয় তথ্য লাভের অংশ, অর্থাৎ এই গ নম্বর যেখানে, সেখানে আমাদের এই প্রশ্নমালাগুলো থাকবে। তাহলে 3টি অংশ, একটা হচ্ছে শিরোনাম। গবেষণার জন্য প্রশ্নমালা 3টি অংশ, একটা হচ্ছে শিরোনাম, সাধারণ পরিচিতিমূল্য অংশ অর্থাৎ যিনি উত্তর প্রদান করবেন তিনি তার পরিচয়টি সেখানে লিপিবদ্ধ করবেন। আরেকটা হচ্ছে আমরা গবেষণার জন্য যে তথ্য চাই সেই তথ্যগুলো তিনি সেখানে দিবেন। এবং গবেষণার জন্য তথ্য, এই যে গবেষণার জন্য যে তথ্য সংগ্রহে প্রশ্নমালা প্রণয়নে এই যে বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। একটু খেয়াল করে আমরা দেখি। প্রথম যে কথাটি বলেছি, সহজ ভাষার ব্যবহার, অর্থাৎ প্রশ্নমালার ক্ষেত্রে আমরা যে কোশ্চেনগুলো করব, উত্তর কোশ্চেনগুলো থাকবে, তার ভাষা সহজ হতে হবে, যাতে করে শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত সকলেই এই ভাষাটি ভালোভাবে বুঝে তিনি তার মতামতটা ব্যক্ত করতে পারেন। দ্বিতীয় যেটা বলেছি, একটা কোশ্চেনিয়ার তৈরি করার ক্ষেত্রে যে আকর্ষণীয় কোনো বিষয় দ্বারা শুরু করা, অর্থাৎ প্রশ্নের শুরুতেই কিন্তু একজন উত্তরদাতা কিছুটা উদ্বিগ্ন থাকে। যদি আকর্ষণীয় কোনো কিছুর মাধ্যমে উত্তরদাতার সঙ্গে একটা সুসম্পর্ক এই প্রশ্নের মাধ্যমে তৈরি করে দেওয়া যায় এই প্রশ্নের মাধ্যমে, তাহলে কিন্তু তিনি এই উত্তরটা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে মতামত দিতে তিনি কার্পণ্য করবেন না। ঠিক আছে, তাহলে আকর্ষণীয় কোনো বিষয় দ্বারা শুরু করা, সংক্ষিপ্ত প্রশ্ন ব্যবহার করা,
অর্থাৎ প্রশ্নগুলো আমরা যখন করব গবেষণার তথ্য সংগ্রহের জন্য, তখন যতদূর সম্ভব প্রশ্নগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করব, যাতে করে এটি সুন্দর হয় এবং সফল তথ্য এই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে বের করে আনা কিন্তু সহজ হয়। একই 4 নম্বর যেটা বলেছি, একই প্রশ্ন বারবার উল্লেখ না করা। মানে সমজাতীয় প্রশ্ন যদি বারবার আমাদের চলে আসে বা একাধিক চলে আসে, তাহলে উত্তরদাতা যিনি থাকবেন তিনি ওই প্রশ্নগুলো দেখে একটু বিব্রত বোধ করবেন। এই বিব্রত বোধ করার কারণে তিনি হয়তো সঠিক তথ্যটা দিতে দেরি করে ফেলবেন। সুতরাং আমাদের একই প্রশ্ন বা সমজাতীয় প্রশ্ন বারবার যেন না আসে, সেই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। উচ্চ আকাঙ্ক্ষা জাতীয় প্রশ্ন পরিত্যাগ করা, অর্থাৎ উচ্চ আকাঙ্ক্ষা জাতীয় প্রশ্ন যাতে খুব বেশি না থাকে, তাহলে এই যিনি উত্তর দিবেন তিনি এই বেশিটা নিয়ে বেশি বোর ফিল করবেন। এই জন্য যতদূর সম্ভব আমাদের কোশ্চেনিয়ারে উচ্চ আকাঙ্ক্ষা জাতীয় প্রশ্ন কম দেওয়াই উত্তম। প্রভাব বিস্তারমূলক প্রশ্ন ত্যাগ করা। যেমন প্রভাব বিস্তার মানে যে উত্তর আমি একটি প্রশ্ন করলাম এবং প্রশ্নের মাধ্যমে আমি যিনি উত্তরদাতা তাতে যদি পরোক্ষভাবে যদি বলে দিই এই ধরনের উত্তরই তুমি দাও, তাহলে সেটাই কিন্তু প্রভাব বিস্তারমূলক প্রশ্ন। সুতরাং আমি প্রশ্নটা এমনভাবে করব যাতে করে উত্তরদাতা আমার ওই কোশ্চেনের দ্বারা প্রভাবিত হয়ে যে কোনো একদিকে উত্তর দিতে তিনি সচেষ্ট না হয়। যেমন ধরেন, আমরা যদি প্রশ্ন করি মাদক গ্রহণ করা ক্ষতিকর, তাই নয় কি? তা এই ধরনের প্রশ্ন যদি আমরা করি, তাহলে কিন্তু আমি কি চাচ্ছি তার কাছ থেকে এক ধরনের প্রশ্ন বলে দিচ্ছি যে এটা ক্ষতিকর নয় কি, স্বাভাবিকভাবে তাই তিনি উত্তরটা দিবেন যে হ্যাঁ হ্যাঁ ধরনের উত্তরই দিবেন যে ক্ষতিকর। আবার যদি আমরা প্রশ্ন করি যে আপনি কি ঋণ খেলাপি, তার মানে তিনি কিন্তু ঋণ খেলাপি কি খেলাপি না তিনি কখনো কিন্তু স্বীকার করতে চাবেন না যে না হ্যাঁ আমি ঋণ খেলাপি বা আমি ঋণ খেলাপি। সুতরাং এমন কোনো প্রশ্ন না করা যাতে করে প্রশ্নের মাধ্যমে আমি তাকে উত্তরের একটা নির্দিষ্ট দিকে উত্তর দেওয়ার জন্য ধাবিত করি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, কাল্পনিক প্রশ্ন পরিত্যাগ করা। আমরা যখন গবেষণার জন্য প্রশ্নপত্র পূরণ করব, তখন কাল্পনিক জাতীয় প্রশ্ন যত সম্ভব আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরেন, যদি আমরা প্রশ্ন করি যে আপনি কি ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান, তাহলে উত্তরটা কেমন আসতে পারে? এটা এক ধরনের কাল্পনিক। সেই উত্তরদাতা কিন্তু এখানে উত্তর দিতে বিব্রত বোধ করবে। বা যদি মনে বলি যে আপনি যদি লটারিতে 1 কোটি টাকা পান তাহলে কি করবেন, তাহলেও কিন্তু সেই ধরনের, অর্থাৎ কাল্পনিক প্রশ্ন পরিত্যাগ করা বাঞ্ছনীয়। তারপরে কি বলেছি? স্মৃতিতে নাই এমন প্রশ্ন না করা, অর্থাৎ এমন কোনো প্রশ্ন না করা যে যা বেশ আগেই ঘটে গেছে কিন্তু এইটা তার মেমোরিতে এখন নাই, এই ধরনের প্রশ্ন যতদূর সম্ভব অ্যাভয়েড করা উচিত। যেমন যদি আমরা প্রশ্ন করে থাকি যে গত 1 বছরে আপনি চিকিৎসার পারপাসে কত টাকা ব্যয় করেছেন, তাহলে উত্তরদাতা তিনি কিন্তু ওই উত্তরটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, কারণ তিনি 1 বছরের কোন মাসে কয় টাকা কোথায় ব্যয় করেছেন এটা আসলে তার এখন মেমোরিতে থাকার কথা নয়। সুতরাং স্মৃতিতে নাই এমন ধরনের প্রশ্ন না করাই উত্তম। অনুভূতি প্রবণ হুমকি স্বরূপ প্রশ্নসমূহ পরিত্যাগ করা। এমন কোনো প্রশ্ন করা যাবে না যা একটি দেশের, একটি জাতির বা যিনি উত্তর দিবেন তার ব্যক্তিগত অনুভূতিতে আঘাত আনতে পারে। এই ধরনের প্রশ্ন না করাই উত্তম। যেমন আমরা যদি বলি যে আপনি কি ধর্মের প্রতি বিশ্বাসী, এই যে ধর্মীয় অনুভূতির কথা বলা হচ্ছে, কিন্তু সে একজন উত্তরদাতা কিন্তু কখনোই বলবে না না আমি ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী নই। বা যদি বলা হয় আপনি কি ঘুষ গ্রহণ করেন, তাহলে এই যে ঘুষ, এটা কিন্তু তিনি কখনোই এই ঘুষ গ্রহণ করেন কি করেন না এই ধরনের মতামত তিনি কখনোই দেবেন না, বা এই বিষয়ে তার কাছ থেকে সঠিক উত্তর পাওয়াটা কঠিন হবে। সুতরাং কারোর অনুভূতিতে
আঘাত হানে বা হুমকি স্বরূপ হয় এমন কোনো প্রশ্ন আমাদের এই কোশ্চেনিয়ারে অন্তর্ভুক্ত না করাই উত্তম, মানে করা যাবে না। প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ এই প্রশ্ন যখন করতে হবে তখন তার একটি ধারাবাহিকতা থাকতে হবে এবং একটার পর একটা এমনভাবে সাজাতে হবে যেন যিনি উত্তর দিবেন তিনি যেন এই প্রশ্ন আস্তে 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 করে গভীরে প্রবেশ করতে পারেন এবং তার ভিতর থেকে সমস্ত তথ্য তিনি আপনাকে দিতে পারেন। সুতরাং প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে এই প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অগ্রবর্তী প্রশ্ন বর্জন করা, অর্থাৎ ওই যেটা বলেছিলাম, অগ্রবর্তী প্রশ্ন হচ্ছে ওই ধরনের প্রশ্ন যে কোনো একটা নির্দিষ্ট উত্তর দিতে উত্তরদাতাকে বাধ্য করা, এই ধরনের প্রশ্ন আসলে পরিত্যাগ করাই উত্তম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে শিক্ষা গবেষণার জন্য প্রশ্নমালা, কোশ্চেনিয়ার প্রণয়ন এবং একটা গুরুদায়িত্ব গবেষণা তথ্য সংগ্রহের জন্য, সুতরাং এই যে তথ্য সংগ্রহের জন্য কোশ্চেনিয়ার তৈরির ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা মেনে চলতে হবে এবং সেই বিষয়গুলি সম্পর্কে আমরা এখন আলোচনা করলাম। ওকে, এখন আমরা এই যে কোশ্চেনিয়ারের একটি মডেল আমি আপনাদেরকে দেখালাম, যে মডেলগুলো আপনারা দেখেন, যে এই যে আমি একটা মডেল লিখেছি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর বিএড থিসিস গ্রুপ, নাম, শাখা, রোল নম্বর, শিক্ষাবর্ষ, গবেষণা জরিপের জন্য প্রশ্নমালা। প্রথমে লিখেছি গবেষণার শিরোনাম, ওই যে আগে বলেছিলাম 4টি অংশ থাকবে। একটা হচ্ছে শিরোনাম, যেমন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গণিত শিক্ষায় অনগ্রসরতার কারণ অনুসন্ধান। প্রশ্নমালা এইবারে শুরু হয়ে গেছে, কিন্তু প্রশ্নমালা এবার গণিত শিক্ষকের জন্য, অর্থাৎ এই যে গণিত শিক্ষক, এই যে গণিত শিক্ষকের অংশে যে শিক্ষকের অংশে বিদ্যালয়ের নাম, শিক্ষকের অভিজ্ঞতা, প্রশিক্ষণ, এটা হচ্ছে শিক্ষকের অংশ। তারপরে ক অংশ হচ্ছে বদ্ধ প্রশ্ন, পছন্দের উত্তরটি টিক চিহ্ন দিন। যেমন আপনি শ্রেণীতে পাঠ পরিকল্পনা ব্যবহার করেন কি, এখানে তিনি উত্তর দিবেন হ্যাঁ অথবা না, ঘরে টিক দিবেন, অর্থাৎ এটা হচ্ছে বদ্ধ প্রশ্ন। আরেকটি নিচের প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য গণিত বিষয়ে দুর্বলতার কারণসমূহ কি বলে আপনি মনে করেন। এখানে ক, খ, গ, ঘ 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন ভিতরে তিনি তার মতামত ব্যক্ত করতে পারবেন। তাহলে ক অংশ হচ্ছে বদ্ধ প্রশ্নমালা আর খ অংশ হচ্ছে মুক্ত প্রশ্নমালা। বদ্ধ প্রশ্নমালাতে কি হলো, এই উত্তর দেওয়া আছে, তিনি সেখানে হ্যাঁ বা না এর ভিতরে তাকে নির্দিষ্ট করতে হবে, আর মুক্ত প্রশ্নমালায় তিনি তার নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবেন। তাহলে এটা কিন্তু আমি একটা মডেল আপনাদেরকে দেখালাম, যে গবেষণা জরিপের জন্য প্রশ্নমালা 4টি অংশ থাকবে। একটা হচ্ছে শিরোনাম, একটা হচ্ছে আপনার পরিচিতি, অর্থাৎ যিনি সাক্ষাৎকার দিবেন তার পরিচিতি লিপিবদ্ধ করবেন, আর একটা অংশ হচ্ছে কোশ্চেনিয়ার, আর একটা হচ্ছে কোশ্চেনিয়ার। এই কোশ্চেনিয়ারের মধ্যে আমরা যেটা তথ্য সংগ্রহ, তখন 2টা অংশ দেখেছি, ক অংশে হচ্ছে বদ্ধ প্রশ্ন আর খ অংশে মুক্ত প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যখন উপাত্ত সংগ্রহ করব তখন এইভাবে যদি স্ট্রাকচার ফলো করে কোশ্চেনিয়ার তৈরি করি, তাহলে কিন্তু আমরা তার মাধ্যমে গবেষণার যে তথ্যপাত্র সংগ্রহ করতে সক্ষম হব। এবং এটা কিন্তু গণিত শিক্ষকের জন্য ঠিক একইভাবে শিক্ষার্থীদের জন্য আলাদা একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। সেখানে এইরকম শিরোনাম থাকবে, শিক্ষার্থীর অংশ থাকবে, তারপর অনুসন্ধানী অংশ অর্থাৎ কোশ্চেনিয়ারটা থাকবে। এইভাবে কিন্তু আমাদের একটি কোশ্চেনিয়ার আমরা সেট করতে পারি এবং তার মাধ্যমে আমরা গবেষণার জন্য বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা গবেষণার তথ্যপাত্র সংগ্রহের কৌশল হিসেবে কোশ্চেনিয়ার কি জিনিস সেটা জেনেছি, কোশ্চেনিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি, কোশ্চেনিয়ার প্রণয়নের নীতিমালা সম্পর্কে আলোচনা করেছি এবং সর্বশেষ আমরা একটা কোশ্চেনিয়ারের কাঠামো দেখেছি, কিভাবে গবেষণার জন্য একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হয়। তাহলে আমরা আজকে এতক্ষণে যা যা জানলাম সেটা নিয়ে একটু সামারাইজ করার চেষ্টা করি।
গবেষণার জন্য একটি প্রশ্নমালা সাধারণত কয়টি অংশ থাকে? হ্যাঁ, আমি বারবার এই কথাটি বলেছি আপনাদের কথা, এটা হচ্ছে 3টি অংশ। একটা হচ্ছে শিরোনাম, একটা হচ্ছে সাধারণ পরিচিতিমূলক অংশ, আর একটা হচ্ছে অনুসন্ধানী অংশ। ওকে, কিশোর অপরাধ কিভাবে রোধ করা যায়, এটি কোন ধরনের প্রশ্ন? এটা অবশ্যই উন্মুক্ত বা খোলা প্রশ্ন, কারণ এখানে উত্তরদাতার মতামত প্রকাশের অবাধ সুযোগ থাকে। ওকে, ডাকযোগে প্রশ্নমালাটা পাঠানো হলে কি করা উচিত? হ্যাঁ, ফেরতযোগ্য খাম এবং অনুরোধমূলক পত্র পাঠানো উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার উপরে ভিত্তি করে আমরা একটি বাড়ির কাজ নিশ্চয়ই দিতে পারি, এবং আপনারা এই বাড়ির কাজটি অবশ্যই করে রাখবেন। আমাদের কলেজ স্বাভাবিক হলে, এবং আশা করা যায় খুব দ্রুতই কলেজ স্বাভাবিক হবে, তখন কিন্তু আমরা এগুলো আপনাদের কাছে দেখব। তাহলে আজকে আমরা যে বাড়ির কাজটি দিলাম সেটা হচ্ছে, একটু লিখে নেন, বিএড শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ না করার কারণ অনুসন্ধান। এটা কিন্তু একটা গবেষণার শিরোনাম, এর উপর একটি প্রশ্নমালা শিক্ষার্থীদের অংশ যেটা, সেটা প্রণয়ন করে আনবেন। ঠিক আছে, তাহলে এই যে বিএড শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ না করার কারণ অনুসন্ধান, এর ভিতরে আমি কিন্তু কোশ্চেনিয়ার একটা তৈরি করতে বলেছি। কোন অংশটি? শিক্ষকের অংশ না, শিক্ষার্থীর অংশ যেটা, সেরকম একটা কোশ্চেনিয়ার আপনারা তৈরি করে রাখবেন, আমরা কলেজ খুললে এটা দেখব। ঠিক আছে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে অনেক কথা হলো। আমরা এই অনলাইন ক্লাসে মনোযোগ দিব, সবাইগুলো দেখব, বাড়ির কাজগুলো করে রাখবো। আমাদের অধ্যক্ষ স্যার যে নির্দেশনাগুলো দেন মাঝে মধ্যেই উনি ছাড় দিয়ে থাকেন, সেগুলো আমরা মেনে চলব, এবং এতে করে আমাদের একাডেমিক পড়ালেখায় কোনো ঘাটতি থাকবে না। নিশ্চয়ই আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে বা আপনাদের ফাইনাল রেজাল্টে আমরা ভালো করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।